হচ্ছে যে আপনি যেটা বলছেন যে হেফাজতে ইসলামের বিষয়টা, হেফাজতে ইসলামের বিষয় এড়িয়ে যাবার কিছু নেই। হেফাজতে ইসলাম এখানে একটা কাজ করছে, আর মূলত এই নির্বাচনগুলোতে কাজ করছে কিন্তু রাজনীতি। যদিও এই পোস্টগুলা কিন্তু রাজনৈতিক পোস্ট নাই, এটা ব্যক্তি বা ব্যক্তিগত হিসাবে ধরা হয়, কিন্তু এই নির্বাচনগুলোতে কিন্তু কাজ করছে রাজনৈতিক ফ্যাক্টর এখানে এসে গেছে। জাতীয় রাজনীতি ফ্যাক্টর ছিল, আর কিছু না। তার মানে হেফাজতের ইস্যুটা খুব এখানে ডমিনেট করতে পারেনি সমীকরণ। সেখানে সমীকরণ হেফাজতে ইসলামের যে ঘটনা, এটা রাজনীতিতে যেহেতু চলে এসছে, নির্বাচনেও সেটা কাজ করছে। হেফাজত ইস্যুতে আপনাদের অবস্থানটা কি? যদিও আপনাদের এক ধরনের সমর্থন আমরা লক্ষ্য করেছি, তাদের যে কর্মসূচি ছিল, জাতীয় পার্টি বা হোসেন মোহাম্মদ এরশাদ তাদেরকে পানি সরবরাহ করেছেন, সেটিও আমরা দেখেছি। ওভারঅল কি তাদের যে নীতি আদর্শ, তাদের যে ম্যানিফেস্টো, সেই জায়গাটিতে আপনাদের কোনো প্রচ্ছন্ন সমর্থন বা অসমর্থন রয়েছে? তাদের ম্যানিফেস্টো বা তাদের যে আদর্শ, সেই আদর্শের কথা আমরা বলছি না। আমরা বলছি ওরা ইসলামের জন্য লড়ছে, ওরা কোনো রাজনৈতিক দল নয়। আপনি দেখছেন বা আপনি শুনছেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। ওরা ইসলামকে হেফাজত করার জন্য মাঠে নেমেছিল, সেজন্য আমাদের সমর্থন ছিল। আপনি কি বিশ্বাস করেন যে তারা ইসলামকে হেফাজত করছে? হ্যাঁ, আমি এখনো বিশ্বাস করছি সেটা। মৌলানা শফি যে ওয়াজ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে, সেটি আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, আমি দু একটা আগে দেখিনি, কিন্তু পরবর্তীতে আমি দেখেছি। যদি দেখে থাকেন, তার যে ওয়াজের মধ্যে তিনি নারী শিক্ষা নিয়ে যে কথাগুলো বলেছেন, কিছুদিন আগে মাননীয় তথ্যমন্ত্রী আমার অনুষ্ঠানে এসে সেই কথাগুলোকে বলেছেন, বা সরকারের বিভিন্ন দিক থেকে এই বিষয়গুলোকে রাজনৈতিকভাবে প্লেস করার চেষ্টা হচ্ছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্য পলিটিক্স, আমি বলছি যে একাডেমিক জায়গা থেকে আপনি কি মনে করেন যে বাংলাদেশে বা সারা পৃথিবীতে এমন অবস্থা রয়েছে যে ক্লাস 4 এর পরে বা 5 এর পরে মেয়েরা স্কুলে যাবে না, কর্মক্ষেত্রে যাবে না, এবং নারীদেরকে তিনি যেভাবে পোর্ট্রে করেছেন, সেটি আপনারা সমর্থন করেন কিনা? সেগুলো আমরা সমর্থন করি না, কিন্তু এখানে যেটা বলা হয়েছে, যেমন শফি আহমেদের বক্তৃতা বা ওয়াজ এর আগে কোথাও প্রচার বা প্রকাশ হয়নি, বা আমিও দেখিনি, কিন্তু এই ঘটনার পরে আমি দেখেছিলাম। কিন্তু এখানে বলা হচ্ছে যে যেটা নাকি কেউ কেউ নাকি এটা কম্পিউটারে বা ইলেকট্রনিক ইয়ের মাধ্যমে নাকি সেটা অতিরঞ্জিত করে সেটা প্রকাশ করছে। এটা আমি ইলেকট্রনিক মিডিয়ার কথা বলছি না, যে ইন্টারনেট বা ওগুলাতে যারা কারসাজি করে, ওরা নাকি তার বক্তব্যটাকে ঘোলাটে করে সেটা প্রকাশ করছে। সেটা আমি সেই স্টেটমেন্টটা তো হেফাজত থেকে পাওয়া যায়নি, সেটি আমি প্রথম শুনেছি বিএনপির কাছ থেকে, আমি দ্বিতীয়বার আপনার কাছ থেকে শুনলাম। কিন্তু যারা বক্তব্য, যাদেরকে নিয়ে কথা, তারা তো এটি প্রতিবাদ করেনি। হ্যাঁ, এটা প্রতিবাদ করেনি কেন সেটা আমি জানি না, তবে ওনারা কিন্তু ইন্টারনেট বা ওই যে বর্তমান তথ্য প্রযুক্তি যেগুলো আছে, ওগুলোর সম্বন্ধে কিন্তু ওনাদের তেমন কোনো আইডিয়া নাই। ওনারা তো মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় পড়ান। একটা বিষয় হচ্ছে যে আমি স্টেটমেন্টটা দিয়েছি, স্টেটমেন্টটা দেইনি, এটির জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই তো ইন্টারনেটে। উনি যদি মনে করেন যে এই কথাগুলো ওনার নয়, তাহলে ওনার দলের এত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে সারা বাংলাদেশে, আনুষ্ঠানিকভাবে দলটি বা সংগঠনটি কেন এটির প্রতিবাদ দেয়নি? হয়তো দেবেন পরে। যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কি আমরা শুধুমাত্র আপনার এই বক্তব্যের ভিত্তিতে ধরে নেব যে সেখানে এক ধরনের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, বা সেটা আমি পত্রপত্রিকায় দেখেছি? মানে আপনি বিশ্বাস করতে চান যে হেফাজতে ইসলাম ইসলামের ধারক, বাহক বা রক্ষক, এরকম না? ওনাদের যে 14টা না 13টা ইয়ে আছে না, ওই যে ধারা আছে, ওগুলাতে যেগুলো আছে এগুলা অনেকটা অপব্যাখ্যা করা হচ্ছে। যেমন ওনারা বলছেন যে মেয়েরা যে বাহির হবে না তা নয়, মেয়েরা বাহির হবে, তবে শালীনতার মধ্যে ইসলামী অনুশাসনগুলো মেনে নিয়েই তাকে স্কুলে যেতে হবে, কাজে যেতে হবে। ওনারা বলছেন না যে মেয়েরা যেতে পারবেন না, সেটা বলছেন না। তুমি যদি স্কুলে যাও, তাইলে তুমি স্কুলের ইসলামী পোশাক পরে যাও। তুমি যদি কোর্টে যাও, তুমি ইসলামী অনুশাসন মেনে চলো। অফিসে যাও, সে কথা বলছেন উনি। সেটা খুবই ভালো কথা। একটি দল বা একটি সংগঠন, তাদের অনেক চাওয়া থাকতে পারে, কিন্তু সেই চাওয়াগুলো পূরণ না হলে একটি জায়গা থেকে তারা নড়বেন না। গণতান্ত্রিক একটি দেশে কি সেটা সম্ভব কিনা? তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি। তাদের যদি এই বিষয়গুলোকে বাস্তবায়িত করতে হয়, আপনারা যেমন পার্লামেন্টে গিয়েছেন, অর্থাৎ আপনাদের দলের পার্লামেন্ট মেম্বাররা রয়েছে, পার্লামেন্ট হচ্ছে সব নীতি নির্ধারণ হয়, এই প্রসেসের মধ্যে না গিয়ে তারা কেন এরকম একটি সহিংস একটি পথ বেছে নিলেন? তারা এই যে পথ বেছে নিয়েছেন, সেটা অদূর ভবিষ্যতে সেটা কেটে যাবে আমি মনে করি আর কি। আচ্ছা, কেটে যাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি আমাদের বাদবাকি আলোচনা নিয়ে। সঙ্গেই থাকুন।
আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান মুক্ত সংলাপ, সৌজন্যে জেএমজি। জেএমজি কার্গো একটি বিশ্বস্ত নাম। আপনার যে কোনো ধরনের মালপত্র আমরা অতি দ্রুত বাংলাদেশের যে কোনো গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি। আজই যোগাযোগ করুন। জেএমজি কার্গো, অন টাইম এভরিওয়্যার। ডমিনিয়াস ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অব দ্য ইয়ার 2013 বুধবার 13 নভেম্বর বহু কাঙ্ক্ষিত নাম ঘোষণা করা হবে। সেন্ট লুক সেন্টারে 6 জন শেফ লড়াই করবেন এই প্রেস্টিজিয়াস টাইটেলের জন্য। রান্না করবেন তাদের সেরা মিল। উপস্থিত থাকবেন দক্ষ বিচারকরা। বিজয়ী শেফ পাবেন 1000 পাউন্ড লর্ড ফ্রেজার প্রাইজ। আপনি হতে পারেন এই ভাগ্যবান প্রতিযোগিতার একজন। জাস্ট লগ ইন করুন indianchefoftheyear.com। ডাউনলোডেবল এই ফর্মটি পূরণ করুন আর পাঠিয়ে দিন এই ঠিকানায়। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ 31 অক্টোবর। গৌরবময় এই সুযোগ গ্রহণ করুন আর ছড়িয়ে দিন আপনার প্রতিভা বিশ্বময়। ইতালিতে সুদীর্ঘ 5 বছর ধরে বিশ্বস্ততার সাথে প্লাসিড এক্সপ্রেস আপনারই পাশে। একমাত্র প্লাসিড এক্সপ্রেসে দিচ্ছে স্পট ক্যাশের মাধ্যমে 1 মিনিটেই দেশের যে কোনো জায়গায় 15টি ব্যাংকের যে কোনো শাখায় আপনার টাকা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা। সুনির্দিষ্ট ব্রাঞ্চ ছাড়াই আপনার সুবিধা মতো কাছের যে কোনো ব্যাংক থেকে আপনি পাচ্ছেন টাকা ওঠানোর বিশেষ সুবিধা। এছাড়াও আছে ক্যাশ পিকআপের সুব্যবস্থা। ইতালিতে এখন প্রায় 300 এজেন্ট আপনার হাতের নাগালে। আপনার আত্মবিশ্বাসে আমাদের অহংকার। প্লাসিড এক্সপ্রেস এজেন্টের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের জীবনে আইনি সহায়তা সব সময় প্রয়োজন হয়। ব্লেকওয়েল সলিসিটার্স অভিজ্ঞ সলিসিটার্স দ্বারা বহুদিন থেকে আপনাকে সেই সেবাটি দিয়ে আসছে। আমরা যেসব বিষয়ে পরামর্শ দিয়ে থাকি: সিভিল লিটিগেশন, ফ্যামিলি অ্যান্ড ডিভোর্স, পার্সোনাল ইনজুরি, রেসিডেন্সিয়াল কনভেন্সিং, ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট, ইসলামিক উইলস, কমার্শিয়াল প্রপার্টি এবং ইমিগ্রেশন। 0208-522-4400 এই নম্বরে ফোন করে এখনই ফ্রি লিগ্যাল অ্যাডভাইসের জন্য বুকিং দিন। ব্লেকওয়েল সলিসিটার্স, 65 ব্রডওয়ে, স্টারফোর্ড, লন্ডন। এই শোনো, ওর জন্য বিয়ের জন্য একটা নেকলেস আর তোমার জন্য একটা শাড়ি অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছি। গাড়ি ছাড়া আমি বিয়েতে যাবই না। আমার গাড়ি তো এমটি নেই, গাড়ি নিয়ে যাবো কি করে? এমটি নাই তো কি হয়েছে? তুমি বাবলি অটোতে যাচ্ছ না কেন? সবাই তো এমটি বাবলি অটো থেকেই করাচ্ছে। তাহলে চলো আজই এমটি করে নেবো। বাবলি অটোজ আমাদের এখানে সার্ভিসিং, রিপেয়ার, টায়ার্স, এক্সস্ট, বডি ওয়ার্ক, ব্যালেন্সিং সহ সব ধরনের কাজ করা হয়। আমরা এমটি স্পেশালিস্ট। বাবলি অটোজ, 134 চাপম্যান স্ট্রিট, লন্ডন, ইউএন। 0207-702-7080। আমরা বাঙালি, মাছ ভাতে আমাদের পরিচয়। বাংলার নদীতে সুস্বাদু মাছের আশ্রয়। বিচিত্র মাছের স্বাদে পদ্মা মেঘনার জলে বেড়ে ওঠা আমাদের বাঙালি পরিচয়। আমরা বাংলার নদ নদীর সুস্বাদু তরতাজা মাছ এখন আপনার ঘরেরই পাশে। মাছ বাজার। নাহিমা ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েডিং, মেহেদি ও প্রোগ্রাম স্টেজ সহ ইনভাইটেশন কার্ড, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করে থাকি। হালাল ফুড অ্যান্ড ক্যাটারিং সার্ভিস সুবিধা সহ সামাজিক যে কোনো অনুষ্ঠান ম্যানেজমেন্টের জন্য যোগাযোগ করুন নাহিমা ইভেন্ট ম্যানেজমেন্ট, 170 ক্যানন স্ট্রিট রোড, লন্ডন, E1 2LH। ফোন 0207-709-8000। This is not an ordinary kebab. This is a Quality Bites Chic Kebab, the best ready-cooked kebabs in the market, using only the finest lamb, succulent chicken, and spices from around the world. 100% premium halal foods. Quality Bites, any 3 for $9.99. Now available at your local store. আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান মুক্ত সংলাপ, সৌজন্যে জেএমজি। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে, বিশেষ মুক্ত সংলাপ অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলছি এবং যেমনটি সবসময় বলে থাকি, আজকে বলা যায় যে একটু ভিন্নভাবে কথাগুলোকে উপস্থাপন করতে হচ্ছে। কেননা সাধারণত আমাদের এই বিলেতের টেলিভিশনগুলোতে জাতীয় পার্টির প্রতিনিধিদের উপস্থিতি একটু কম, তুলনামূলকভাবে কম। আজকে আমরা বাংলাদেশ থেকে একজন সম্মানিত অতিথি পেয়েছি এবং তার সঙ্গে রয়েছেন আরেকজন সম্মানিত অতিথি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন। তাদেরকে জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ আব্দুর রহমান চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করছেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। তাকে আমন্ত্রণ জানিয়েছি, মহাজোটের শরিক তিনি বা তাঁর দল।
এবং আরেকজন অতিথি ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন, যিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুক্তরাজ্য শাখার একজন শীর্ষ নেতা এবং বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এ পর্যায়ে আমি ব্যারিস্টার ইকবাল আপনার কাছে আসতে চাই। আবারও জাতীয়তাবাদী রাজনীতির একটা বড় বলা যায় যে কৌশল বা স্ট্র্যাটেজি হচ্ছে ভারত বিরোধিতা। এটিকে অবশ্য আপনারা অন্যভাবে বলার চেষ্টা করেন যে ভারত বিরোধিতা নয়, দেশের স্বার্থে আমরা যে কারোর বিরোধিতা করতে পারি, এরকম বক্তব্য আমরা শুনেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি পলিসির জায়গাগুলো দেখি, আমরা কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে খুব একটা পার্থক্য খুব একটা দেখতে পাই না। তাহলে এই পার্থক্যটা কি শুধুমাত্র আপনারা রাজনৈতিক মঞ্চে যখন কথা বলেন, পার্থক্যটা কি ওখানেই নাকি না? আসলে এমন কোন পলিসি আপনারা দেখাতে পারবেন যে আওয়ামী লীগ করেছে বিএনপি করেনি, বা বিএনপি করেছে আওয়ামী লীগ করেনি? না, আসলে দেখেন দলীয় বা রাজনৈতিক অবস্থান যেটা আমাদের আওয়ামী লীগ থেকে কমপ্লিটলি ভিন্ন। আসলে ভারত আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী। আমার ব্যক্তিগত মতামত যেটা, ভারতকে অগ্রাহ্য করে সম্পর্ক মন্দ করে আমাদের জন্য কোনো লাভ হবে না, তাদের সাথে সুসম্পর্ক রেখেই আমাদের চলতে হবে। কিন্তু আমাদের দলের যে অবস্থান, আমাদের নেত্রী আগে বলছেন দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই, এবং পরবর্তীতে যে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যাতে আমরা আমাদের দাবি, আমরা যা চাই তাদেরকে যা দেই, যে একপাক্ষিক কোনো কিছুই হয় না, যে বন্ধুত্ব তো হয় সমপক্ষে, আপনি দিবেন আমি দিব, আপনি নিবেন আমি নেব, শুধু দিয়েই গেলাম তারা ইচ্ছে হলো দিল না, এটা তো বন্ধুত্ব, এটা তো দাসত্বের মতো হয়ে যায়। আপনি শুধু এই সরকারের আমলে দেখেন, ভারত যা চেয়েছে দে গট এভরিথিং আউট অফ ইট। বাংলাদেশ যা চেয়েছে, তিস্তা চুক্তি বলেন, আমাদের এই আরো যে ছিল কোনোটাই আমরা পাই নাই। যে দিব করে ভারত আমাদের 43 ইয়ার্স পূর্বে যেটা আমাদের বেরবরে আমরা দিয়ে দিয়েছি, 43 বছরে কিন্তু ভারত আমাদের সেই 3 বিঘা করিডোর দেয় নাই। প্রতি ক্ষেত্রে ভারত তাদের ডমিনেটিং যে অবস্থা, দেয়া নেওয়ার ক্ষেত্রে আমরা বড় হয়েছি যে স্লোগান শুনে, রাজনৈতিক যে স্লোগান শুনে, তার মধ্যে একটি হচ্ছে ফারাক্কা সমস্যা। এই ফারাক্কা সমস্যার জন্য আপনারা আওয়ামী লীগকে বা স্বাধীনতা উত্তর আওয়ামী লীগ সরকারকে বহুবার দোষারোপ করেছেন, সমালোচনা করেছেন। কিন্তু 91 সালে এসে বিএনপি তো সেই ফারাক্কা সমস্যার সমাধান করতে পারেনি, বা কোন একটি আপাত চুক্তি পর্যন্ত তারা চুক্তির একটি এমওইউ যেটি বলে সেটিও করতে পারেনি, সেটি তো আবার আওয়ামী লীগকে সেই করতে হলো। আসলে দেখেন, চুক্তি তো দ্বিপাক্ষিক হয়। বিএনপি তার পক্ষ থেকে চেষ্টা করেছে, এখন ভারত যদি সায় না দেয়, তারা যদি এগিয়ে নিয়ে আসে, চুক্তি করা সম্ভব না। কিন্তু আমাদের পক্ষ থেকে কেন এগিয়ে আসেনি? তারা কি বিএনপিকে পছন্দ করে না? সেটা তাদের ব্যাপার, বাট আমাদের পক্ষ থেকে মনে হয়, বা আপনাদের পারসেপশন, এটা রাজনৈতিক কোনো কৌশল হতে পারে। বা আমরা আমার ব্যক্তিগত বিশ্বাস, ভারত সবসময় আমি তারা যেটা চায় যে অতিরিক্ত নেওয়া বা কম দিয়ে যতটুকু সম্ভব। কিন্তু ভারতে যখন বিজেপি ক্ষমতায় থাকে তখন তো আবার দেখি আপনাদের সঙ্গে বেশ সম্পর্কটা ভালো হয়েছে। এটা কি রাইট উইং কোন অ্যালায়েন্স? কি এটা ওরকম কিছু না। আসলে যখন বিভিন্ন দল পলিটিক্যাল অবস্থান বিভিন্ন থাকে, হয়তোবা তারা সেটা চেষ্টা করতে পারে একটা সুসম্পর্ক রাখার। কিন্তু আমাদের দলের যে অবস্থান, যে ভারতকে আমরা দিতে কোনো সমস্যা নেই, ভারতের সাথে করবো, কিন্তু যথাসম্ভব সমতার ভিত্তিতে, দুই দেশের সমমর্যাদার ভিত্তিতে। কিন্তু যেটা বর্তমানে দেখেন ফেলানির ব্যাপারে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে যে নত জানো আমরা যে কথাটা বলি, যে এই পররাষ্ট্রনীতি এই আওয়ামী লীগ সরকারে, এটা উই কন্ডেম দ্যাট। এবং আমরা মনে করি সেটা শুধু একক না, রাষ্ট্রীয়ভাবে সকলেরই জনগণের উচিত যে কোনো দেশের সাথে সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে যাতে হয়। এবং সেটা বিরোধিতার জন্য না। আমার কথা বিরোধিতা কোনটা, যে আমি ভালো করলেন আপনি, সেটাকে আমি ভুল বললাম, কিন্তু আপনি যে কাজটা করলেন আমার ক্ষতি হলো, সেটা যদি আমি প্রকাশ করি সত্য, সেটা যদি তার এগেইনস্টে যায়, এটা তো বিরোধিতা না ভাই। তাহলে আমাকে একটু বলেন যে যেহেতু এই বিষয়টা কেন উত্থাপন করেছি, যে সাম্প্রতিক সময় ফেলানি হত্যাকাণ্ড নিয়ে তুমুল সমালোচনা হয়েছে পুরো বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে যে সীমান্তে হত্যাকাণ্ড তো সবসময় হয়ে আসছে, দশকের পর দশক হয়ে আসছে, এবং ফেলানির এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য হত্যাকাণ্ডগুলোর পার্থক্যটা হচ্ছে এইখানে, যে সেখানে একটা মিডিয়া সেন্সেশন ছিল, তাকে নির্মমভাবে হত্যা করে আবার কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে। তাকে সেটি ঝোলানোর আগেও আমরা দেখেছি যে তাকে এমন ভাবে ঝুলিয়ে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো বিষয়টি খুব মর্মান্তিক, যে কাউকে, যে কোনো সংবেদনশীল মানুষকে দুঃখ দেবে। কিন্তু যদি ফেলানি প্রসঙ্গ বাদ দিই, এরকম ঘটনা তো আরো আগেই ঘটেছে, সেটি হয়তো মিডিয়ায় আসেনি, কিন্তু যখন একটা লাশ ওখান থেকে হস্তান্তর করা হয়, আমরা যখন জানতে পারি যে সীমান্তে হত্যা হয়েছে, এরকম কটি হত্যার
বিচার বিএনপি শাসনামলে হয়েছে, দুটো টার্ম তো আপনারা ছিলেন, একটা উদাহরণ কি দেখাতে পারবেন কিনা যেটি ওদেশের আদালতে বা এদেশের আদালতে এরকম বিচার হয়েছে? আসলে ওদের যে সীমান্ত রক্ষীরা আছে তাদের বিচার করা আমাদের জুরিডিকশনের মধ্যে পড়ে না, ওরাই জুরিডিকশনের ভিতরে থেকে কোনো কিছু হয়েছে কিন্তু প্রতিবাদ আমরা করেছি, প্রতিবাদ আমরা করেছি, আওয়ামী লীগও করেছে। প্রতিবাদ আওয়ামী লীগের মিনিস্টার বলেছে এটা হবে, তারা চোরা কারবারি, নিজের দেশের মানুষকে এভাবে লজ্জাকর ভাবে, মানে তাদের আসলে এতটা নিচে নেমে গিয়ে নিজের দেশের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বর্তমান যে স্থানীয় সরকার মন্ত্রী, ওনারা বলেছেন তাদের সাপোর্ট ইন সাপোর্ট অফ এটা হতেই পারে না, এটা কোনো মানে বিবেক বোধ সম্পন্ন কোন মানুষ, আর তারা তো আসলে বড় পোর্টফোলিও ওনারা হোল্ড করতেছেন, তারা ওটাকে সাপোর্ট করে বলেছেন। আজকে সেটি কিন্তু রাজনৈতিকভাবে রাজনীতির বাইরে প্রবলভাবে সমালোচিত হয়েছে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, যেহেতু আজকে আওয়ামী লীগ সেটি ডিফেন্ড করতে পারবে না। আমার কথা হচ্ছে যে আমরা তো বিচার চাই। জি, ফেলানী হত্যার বিচার চেয়েছিলাম, সেটি হয়নি। এর আগে এরকম অসংখ্য হত্যাকাণ্ড হয়েছে, বিএনপি দুবার ক্ষমতায় এসছে। জি, কোন একটি হত্যার, এরকম সীমান্ত হত্যার বিচার কি বিএনপির সময় হয়েছে কিনা, বা এরকম কোন ভয়েস রেজ করতে পেরেছিল কিনা বিএনপি সরকার, যার মাধ্যমে ভারত তাদের নিজস্ব আদালতে বিচার দিয়েছে? না, আমি যেটা মনে করি বিএনপির যে প্রতিবাদের ভাষাটা আওয়ামী লীগের বর্তমান সময়ে অনেক শক্ত ছিল। আপনি স্বীকার করছেন যে পার্থক্যটা শুধু ভাষার মধ্যে? আমরা আমাদের বিচার পাওয়ার ক্ষেত্রে আসলে আপনারা না, বিচার পাওয়া তো কার্যকর রাখতে পারে না। আমরা চেষ্টা করেছি, হয়তোবা ওই পক্ষ থেকে ওইরকম সাড়া পায় না, বা তারা দেখেন আজকে আপনি জানেন সালমান যে হিরোদের সালমান হরিণ শিকারে গিয়ে হরিণ হত্যার জন্য তাকে জেল দণ্ডের চিন্তা ভাবনা করতেছে কোর্ট, আর যেখানে মানুষ মারা গেলে সেখানে তারা বেকসুর খেলা। তো তাদের যে অবস্থানটা আমরা মানে উই কন্ডেম দ্যাট, কিন্তু আমাদের অবস্থানটা শক্ত ছিল, আমরা প্রতিবাদ করেছি, চেষ্টা করেছি, কিন্তু সফলতা হয়তো আসে না, বাট আমরা নিশ্চিত ইনশাল্লাহ সফলতা আসবে। আমাদের এটা শুধু কোনো দলীয় না, আমাদের সকল মিলে এটা সম্মিলিত ভাবে যেটা যে সঠিক বিচার হয় সকল অন্যায়ের ক্ষেত্রে, এটা আমরা চাই। ধন্যবাদ। আমি আবার জনাব আব্দুর রহমান আপনার কাছে আসতে চাইছি যে আমি বাংলাদেশের পত্রপত্রিকা খুললে বা টেলিভিশন গুলো যারা সুশীল সমাজ আছেন টকশোতে কথা বলেন, তাদের কথা শুনলেই মনে হয় যে তারা উত্তরাধিকারের রাজনীতি, পরিবারতন্ত্রের রাজনীতি এ বিষয়ে সাংঘাতিক রকমের বলা যায় যে নেতিবাচক একটি ধারণা পোষণ করেন। প্রশ্নটা ওই জায়গায় নয় যে আপনি সেটি পছন্দ করেন কি করেন না, কিন্তু আমরা দেখি যে তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয় দুটো বড় রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন, এরকম একটি চিন্তা ভাবনা বা এরকম একটি জল্পনা কল্পনা আমরা দেখতে পাই। সেটির পক্ষে বিপক্ষে মত রয়েছে, কিন্তু যারা সমালোচনা করেন যে উত্তরাধিকারের রাজনীতি হওয়া উচিত কি উচিত না, আপনার দলের ক্ষেত্রে সেই জায়গাটিতে মজার একটা ব্যাপার রয়েছে। আপনাদের একজন মাত্র মন্ত্রী মহাজোটে রয়েছে এবং তিনি পার্টির যিনি চেয়ারম্যান তার ভাই। পরিবারতন্ত্র তো তাহলে আপনাদের দলের মধ্যেও রয়েছে, সেটি যদি ওটি নেতিবাচক হয় বা ওগুলো যদি নেতিবাচক হয়, এটিকে আপনি কি ইতিবাচক বলবেন? ধন্যবাদ। আসলে আমাদের দেশের যে রাজনীতি সেটা আসলে পরিবারতন্ত্রই বলেন, বা যিনি পার্টি করছেন, আমি বঙ্গবন্ধুর কথাই বলছি, ওনার উত্তরাধিকারী হিসেবে ওনার মেয়ে আসছেন। জিয়াউর রহমান সাহেবের কথাই বলছি, ওনার ওয়াইফ চলে আসছেন এবং ওনার ছেলে আসবে। বঙ্গবন্ধুর মেয়ে আসছেন, ওনার নাতি আসবে, এভাবেই চলে আসছে। তো যে কথাটি আপনি বলছেন যে আমাদের জাতীয় পার্টিতে জি এম কাদের সাহেবের কথা আপনি বলছেন, তো জি এম কাদের সাহেবকে দেয়া হয়েছে এখানে, এটা পরিবারতন্ত্র নয়, আমাদের একজন মন্ত্রী চাইছে, আমাদের কাছ থেকে একজন লোক মন্ত্রী চাইছে, তো আমরা যাকে পছন্দ করেছি তাকেই দেওয়া হয়েছে। এজন্য রুহুল আমিন আহলাদারও আসতে পারতেন বা কাজী ফিরোজ রশিদ সাহেবও আসতে পারতেন। আমাদের পার্টিতে পরিবারতন্ত্র নেই বললেই চলে, কারণ জি এম কাদের সাহেব তো পার্টির কোন প্রধান হয়ে আসছেন না, উনি আসছেন একটা মহাজোট সরকারের একজন মন্ত্রী চাইছে ওরা এবং পছন্দ করছে, আমরাও দিয়ে দিছি, এখানে পরিবারতন্ত্র আসেনি। প্রশ্নটা কিন্তু ওখানে যে কিসের ভিত্তিতে তিনি কোন ক্রাইটেরিয়াতে তিনি গেলেন, সেটা কি এরশাদ সাহেবের ভাই হওয়াটা কি একটা যোগ্যতা কিনা মন্ত্রী হওয়ার ক্ষেত্রে? না, এরশাদ সাহেবের ভাই হওয়াতে না, জি এম কাদের সাহেব উনি কিন্তু তুখুর একজন রাজনীতিবিদ এবং উনি যদি যান মহাজোট সরকারের মন্ত্রী হয়ে, তাহলে আমাদের দলও কাজে আসবে, আমাদের পার্টিও লাভবান হবে। এজন্যই উনাকে ওরাও চয়েস করছে, আমরাও চয়েস করছি। এখানে কোনো হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ভাই বলে কোনো কথা নেই। আপনাদের পরবর্তী নেতৃত্বের বিষয়ে আপনাদের ভাবনাটা কি? মানে এরশাদ সাহেব ওনার অবর্তমানে কে আসবেন নেতৃত্বে, সেটা এখনো নির্বাচিত হয় নাই বা এ নিয়ে কোনো আলোচনা হয় নাই। আমরা তো আশা করছি হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের পার্টির চেয়ারম্যান আগামী নির্বাচনে নির্বাচিত হবেন এবং উনিই থাকবেন।
উনি চলে যাওয়ার পর কি হবে সেটা পরে দেখা যাবে। আচ্ছা, জাতীয় পার্টির আমরা জানি যে মহাজোটের ভেতরে থেকেও ক্ষমতাসীন দলের মূলত মহাজোটের যারা নেতৃত্ব দিচ্ছেন মূল দল আওয়ামী লীগ, তাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। বিশেষ করে সেটি গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনে সেটি স্পষ্ট হয়েছে। আপনারা মহাজোটে থাকবেন কি থাকবেন না সেই সিদ্ধান্ত বা সেই অবস্থানের এখন কোন জায়গাটিতে রয়েছেন? ভালো কথা। আমাদের অবস্থান বা কোথায় থাকবো না থাকবো সে বিষয়ে স্যার সেদিন বলেছেন, আমি যা জানি, আমি যা বুঝি তোমরা বুঝো না, সেটা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। তো আমাদের পার্টিতে আসলে এটি তাৎপর্য কি আমরা কিন্তু আসলে বুঝতে পারিনি। মানে আপনি তো ওনার দল করেন, আপনার নিজের কি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ? না, এটা আমার কোনো ব্যাখ্যা নেই, স্যারই বলে দেবেন, স্যারই বলে দেবেন কি জন্য এটা বলছেন। আর মহাজোটের কারণ আমি সরি আবার একটু থামাচ্ছি, মানে সমস্যাটা কোন জায়গায়? এই ধরনের কথার কিন্তু অনেক ধরনের ইমপ্লিকেশন রয়েছে, অনেকেই অনেক ধরনের অর্থ করে। কারণ আমি যদি ধরে নেই যে উনি এমন একটি জায়গায় বাধা পড়ে আছেন প্রধানমন্ত্রীর কাছে বা আওয়ামী লীগের কাছে, যে কারণে তিনি এখান থেকে সরতে পারছেন, এরকম কোন ইস্যু রয়েছে কিনা, যদি আমি সেই ধরনের শঙ্কার কথা বলি বা সেরকম আশঙ্কার কথা বলি, সেটা কিন্তু উড়িয়ে দেবার মতো নয়, এরকম কিছু রয়েছে কিনা? না, সেটা আসলে উড়িয়ে দেবার নয়, বাট আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, এজন্যই যেহেতু আমি জানলাম না, সেজন্য স্যার কি জন্য বলছেন বা কেন বলছেন, কোন পরিস্থিতিতে বলছেন, সেটা স্যারই বলতে পারবেন। আচ্ছা, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, আপনাদের অবস্থানটা খুবই ইন্টারেস্টিং। আপনারা মহাজোটে থেকেও মহাজোটের অন্য শরিকদের, বিশেষ করে আওয়ামী লীগের সমালোচনা করছেন। বিরোধী দল, কাগজে কলমে তো এখনো বিরোধী দল হচ্ছে বিএনপি। বিএনপির গত 4-4.5 বছরের অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন জাতীয় পার্টির একজন নেতা হিসেবে? আমি জাতীয় পার্টির নেতা হিসেবে, ইকবাল ভাই বলে ফেলছেন অবশ্য, তো ইকবাল ভাইকে আমি একটু ভিন্ন মত পোষণ করব। আমি এই 4.5 বছরে বিএনপি এখনো তেমন কোনো আন্দোলনের কোনো সুযোগ বা আন্দোলন গড়ে তুলতে পারেনি। কারণ হচ্ছে 2001 থেকে 6 পর্যন্ত বিএনপির যে কর্মকাণ্ড সেটা মানুষের মনে এখনো আছে, এবং আমার এই ধারাবাহিকতায় কিন্তু 111 এবং বর্তমান আওয়ামী লীগ সরকার বা মহাজোট সরকার যে কাজগুলো করছে এটা কিন্তু বিএনপির ধারাবাহিকতায় চলে আসছে। বর্তমানে বিএনপির প্রতি মানুষের যে ওই যে গত সিটি কর্পোরেশন নির্বাচন, অনেকেই বলছেন যে বিএনপির 6 লোক পাশ করছেন বা বিএনপির কি বলবো আমি, বিএনপির অবস্থানটা একটু উন্নত হয়েছে। আসলে বিএনপির অবস্থান না, আসলে হচ্ছে কি আওয়ামী লীগ সরকারকে ওরা চায় না, বিকল্প হিসাবে বিএনপিকে দিছে। এখন যদি এখানে অন্য কেউ দাঁড়াইতো, জাতীয় পার্টি যদি দাঁড়াতো, তাইলে কিন্তু একটা সমস্যা হতো, বিএনপি ফাঁস করতে পারতো না, আওয়ামী লীগই ফাঁস করত। ঠিক আছে, এখন বিএনপির অবস্থানটা কিন্তু এখন তেমন কোনো ভালো না, কিন্তু আমাদের দেশের রাজনীতি চলে আসছে, তুমি 5 বছর করো, খাও, ধুমধাম করো, পরবর্তী 5 বছর আমাকে দিয়ে দিও, এই হচ্ছে আমাদের। আপনি দেখেন, আপনি যদি দেখেন তাইলে দেখবেন 1991 সালে নির্বাচনে বিএনপি ফাঁস করছে, 96 সালে আওয়ামী লীগ, 1 সালে বিএনপি, 2008 সালে আবার আওয়ামী লীগ, এবং আগামীতে বিএনপি হয়তো আসতেও পারে। এখন কিন্তু মানুষ আর যাবে কোথায়? বিএনপির সঙ্গে কি আপনাদের জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আগামী নির্বাচনে? এখন পর্যন্ত আমাদের জোট হবে কি হবে না সে বিষয়ে কথা বলা যাবে না। আচ্ছা, তাহলে রাজনীতিটা তাহলে শুধুমাত্র ভোট এবং ক্ষমতায় যাওয়ার যে আকাঙ্ক্ষা সেটিকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে, আদর্শিক কোন জায়গায় না। আদর্শিক কোন জায়গায় আমি দেখতে পাচ্ছি না, কারণ যিনি সরকারে আছেন উনি সরকারে থাকবেন, আর যিনি বিরোধী দলে আছেন উনি সরকারে আসবেন। এই হচ্ছে আমাদের যুদ্ধ, এই হচ্ছে আমাদের না। কিন্তু জনগণের সুখ কিভাবে আসবে আমাদের রাজনীতিবিদরা এটা কখনো কল্পনাও করে। ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। প্রিয় দর্শক, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আমাদের অনুষ্ঠানের বাকি অংশে। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান মুক্ত সংলাপ, সৌজন্যে জেএমজি। কার হার করা দরকার, কাজের জন্য হোক বা পার্সোনাল ইউজের জন্য, আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের গাড়ি। আপনার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে সরাসরি যোগাযোগ করুন। জেনারেল অটো সার্ভিস দিচ্ছে গাড়ির রিপেয়ার, রিপ্লেসমেন্ট, লিগ্যাল অ্যাডভাইস সহ সকল ধরনের সহযোগিতা। জেনারেল অটো সার্ভিস।
বাংলা খাবারের সেরা আয়োজন ব্রিক লেনের বাংলা ওভেন। ঘরোয়া পরিবেশে খেয়ে যান রুই, কই, ইলিশ, পাবদা, চিতল, চিংড়ি, বোয়াল, ছোট মাছের স্বাদু তরকারি, শুটকি, সাতকরা গোশ, গ্রিল, ভর্তা, কোপ্তা, বিরিয়ানি সহ নানা স্বদেশি খাবার। বিকেলে পাবেন চটপটি, পেঁয়াজু, হালিম, মোগলাই এবং নানা মিষ্টি। ঝকঝকে পরিবেশে উপভোগ করুন সেরা খাবার, আয়োজন করুন যে কোনো অনুষ্ঠান। খাবার শেষে পান সুপারির ব্যবস্থাও আছে। যদি আসেন ব্রিক লেন, ঘুরে যান বাংলা ওভেন। আপনার যদি ব্যাংক লোন, ক্রেডিট কার্ড অথবা স্টোর কার্ডে পিপিআই থেকে থাকে, তাহলে কন্ট্রাস্ট ক্লেম পারে ব্যাংক থেকে কম্পেনসেশন সহ আপনার ফুল অ্যামাউন্ট ফেরত এনে দিতে। আপনার লোন বা ক্রেডিট কার্ডে ক্লেম করা যাবে কিনা তা জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 0203-167-4388। ঘরের শপিং এর জন্য চাই ঝামেলাবিহীন দোকান, আর এই তালিকায় লাইম হাউস ক্যাশ এন্ড ক্যারি আমার প্রথম পছন্দ। প্রি কার পার্ক, প্রি কার ওয়াশ, প্রি কার পার্ক ও প্রি কার ওয়াশের সুবিধা নিয়ে লাইম হাউস ক্যাশ এন্ড ক্যারি আপনিও আসতে ভুলবেন না। ক্যানন স্ট্রিটের কোয়ালিটি ফুড বর্ধিত আকারে, নতুন রূপে, নতুন সাজে। তাই লন্ডন ও আশেপাশের ক্রেতাদের প্রথম পছন্দ কোয়ালিটি ফুড, কারণ কোয়ালিটি ফুডে রয়েছে কোয়ালিটি ভেজিটেবল। কারণ তো একটাই, আমার চাই সেরা জিনিস, আর কোয়ালিটি ফুডস ইপকো ব্র্যান্ডে সেরা জিনিসটাই রাখে। তাই ইপকো এবং কোয়ালিটি ফুড দুটোই আমার খুব প্রিয়। কারণ হলো এত বড় দোকান আর এত বেশি প্রোডাক্ট আর কোথাও নেই। হালাল মিটের জন্য কোয়ালিটি ফুডের বিকল্প নেই। আপনার চাহিদা এবং আমাদের উন্নত সেবা, তাই আপনার পছন্দের প্রিয় দোকান কোয়ালিটি ফুড, 125-127 ক্যানন স্ট্রিট রোড, লন্ডন E1, ফোন 020-7480-7460। It's competition time with Prize Fun, and somebody must win an iPhone 5 16GB this week. Enter now, just text ATN to 85559 and you could be that big winner. You will also have the chance to win our jackpot prize of £250,000 in our Friday Lucky Numbers draw. And that's not all. You will be automatically entered into our fantastic bonus draws where you could win a brand new Mini, a 3D TV, an Xbox 360, or an iPad 32GB. And if your mobile number matches our secret number, you will win £50,000. To subscribe to Prize Fun and grab your chance of winning these amazing prizes, just text ATN to 85559. That's ATN to 85559. Join Prize Fun for just £4.50 a week until you send stop to 85559. This is a subscription service. Don't miss out. For your chance to win these great prizes, just text ATN to 85559. That's ATN to 85559. Good luck. একটি বিয়ে, একটি মুহূর্ত ও একটি স্বপ্ন, আর স্বপ্নের এই দিনটিকে নিয়ে সবারই ভাবনায় ভেন্যুটি হতে হবে মনের মতো, চমৎকার পরিবেশ আর রাজকীয় পরিবেশনা। এলিট ডাইনিং, যেন স্বপ্নের সেই ভেন্যু, যেখানে আছে 700 সিটিং ক্যাপাসিটি আর অ্যাম্পল কার পার্কিং। যে কোনো অনুষ্ঠান আয়োজনে এক্সেল সেন্টারের ঠিক সামনে ডকল্যান্ডের মনোরম পরিবেশে এলিট ডাইনিং, আভিজাত্যের প্রতীক। এলিট ডাইনিং, 3 ওয়েস্টার্ন গেটওয়ে, লন্ডন E16 1BD। ফোন 0207-476-2852। কুশিয়ারা ট্রাভেলস অভিজ্ঞতার বহু বছর পেরিয়ে তাদের সেবাকে আর উন্নত যুগোপযোগী করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সিলেট সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার যে কোনো দেশ ভ্রমণে আপনাকে দিতে পারে সর্বনিম্ন মূল্যের বিশ্বখ্যাত সকল এয়ারলাইন্সের টিকিট। আকর্ষণীয় হলিডে প্যাকেজে পাবেন এয়ার টিকিট, হোটেল, ট্রান্সপোর্ট, ট্রাভেল ইন্স্যুরেন্স সহ আরো অনেক কিছু। পবিত্র হজ ও উমরা পালনে আপনার ভ্রমণ, থাকা ও খাওয়ার নিশ্চিত সমাধানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিশ্চিন্ত ভ্রমণ আর কুশিয়ারা ট্রাভেলস একই সূত্রে গাঁথা। To taste the best, you buy the best. Quality Bites, the most excellent samosas around. The crispiest pastry, filled with only the finest lamb, chicken and freshest vegetables. 100% premium halal foods. Quality Bites, any 3 for $9.99. Now available at your local store. প্রতিদিন অনেক লোক নতুন ভাবে জীবন শুরু করছে। তারা এখন আর তাদের লোনের পেমেন্ট বা ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট নিয়ে চিন্তিত নয়। এখন তারা এনডিসি সাহায্য নিয়ে মাত্র একটি লো মান্থলি পেমেন্ট করেন। Which means they can now afford to spend on the more important things in life. Find out why more and more people are coming to NDC to solve their debt problem by calling us on 0800 121 4733. আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান মুক্ত সংলাপ, সৌজন্যে JMG।
প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আব্দুর রহমান চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করছেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। তার কাউন্টার পার্ট হিসেবে আজকে রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার শীর্ষ পর্যায়ের নেতা এবং বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। আমি এবার ব্যারিস্টার ইকবাল আপনার কাছে আবার একটু আসতে চাই। আগামী নির্বাচন নিয়ে একটি অচল অবস্থা তৈরি হয়েছে, মানে নির্বাচনকালীন ব্যবস্থাটি কি হবে, তত্ত্বাবধায়ক সরকার নাকি দলীয় সরকার, সেই জায়গাটিতে আমরা আটকে আছি। অ্যাপারেন্টলি আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে, 2-3 দিন আগে উনি বলেছেন